ড্রামার শুরুতে আমরা সানিয়নকে দেখি, যার কাছে আছে একটা অদ্ভুত অলৌকিক ক্ষমতা। যত বেশি টাকা তার হাতে আসবে তার ক্ষমতাও তত শক্তিশালী হয়ে যাবে। তবে এখন সে আমাদেরকে তার পুরনো দিনের গল্প শোনাচ্ছে, যখন এই ক্ষমতাগুলো তার কাছে ছিল না। সে বলে ওই সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে সুখের সময়। এরপর আমাদের পরিচয় হয় তার গার্লফ্রেন্ড মিনসুকের সাথে। সান আর মিনসুক প্রায় 9 বছর ধরে একসাথে আছে। সানের পুরো জীবনটাই মিনসুক গুছিয়ে রাখে। বলা যায় মিনসুক ছিল তার সবকিছু। তাদের দুজনের একটাই স্বপ্ন, নিজেদের জন্য একটা বড় বাড়ি কেনা। বাড়ির খোঁজ করতে গিয়ে তারা জানতে পারে পছন্দ করা বাড়িটার দাম প্রায় 70 মিলিয়ন ইয়ন। দাম শুনে প্রায় দুজনেই হতভম্ব হয়ে যায়। কিন্তু তারপরে তারা ঠিক করে আগামী 5 বছরের মধ্যে যে কোনোভাবে এই টাকা তারা জোগাড় করে ফেলবে। বাড়ি ফিরে এসে তারা টাকা আয়ের পরিকল্পনা শুরু করে। একদিন দুপুরে খাওয়ার সময় সানের ফোনে একটা মেসেজ আসে, তার অর্ডার করা একটা জিনিস ডেলিভারি হতে চলেছে। এটা দেখে মিনসুক সন্দেহ করে ফোনটা কেড়ে দিতে চাই, কিন্তু সে মিথ্যে বলে সে নাকি ডেলিভারি করার জন্য একটা সাইকেল অর্ডার করেছে। আসলে মিনসুক সবসময় বিয়ে আর বাড়ি কেনা নিয়ে কথা বলতো। টাকার ব্যাপারে সে খুব কড়া। সান কোথায় কত খরচ করছে তার পুরো হিসেবটা সে নিজেই রাখে। কিছুক্ষণ পর হঠাৎ সে সানকে প্লেস্টেশন 5 কিনে দেবে বলে জানাই। যে মেয়েটা এত হিসেবেই, সে এভাবে কিভাবে খরচ করতে পারে, এতে সে পুরো অবাক হয়ে যায়। পরে আমরা বুঝতে পারি সে আসলে এইসব করছে তার কারণ সে যেন তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরের দিন আমরা দেখি হঠাৎ করে সানের বাবা তার কাছে একটা মেসেজ পাঠিয়েছে। বাবা তাকে জরুরি দরকার বলে বাড়িতে ডেকেছেন। সে সাথে সাথে তাদের বাড়ির দিকে রওনা দেয়। তাদের শহরের বাইরে একটা ছোট বাড়ি ছিল। সেখানে পৌঁছিয়ে সে প্রথমে মায়ের সাথে দেখা করে, তারপরে সে তার বাবার ঘরে যায়। তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে বাবা ছেলের সম্পর্ক একদমই ভালো না। এই ঝামেলার কারণ জানতে হলে বন্ধুরা আমাদেরকে একটু অতীতে যেতে হবে, যেখানে সানের বয়স মাত্র 9 বছর। তখন তার পরিবার খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার বাবা অনেক দেনায় ডুবেছিল, যা তাদের অবস্থা আরও বেশি খারাপ করে দিয়েছিল। একদিন টাকা ভর্তি একটা পিগি ব্যাংক নিয়ে তার আর তার বাবার মধ্যে ঝগড়া বাঁধে। ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যাংকটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। সে ভাবছিল লোকে বলে বড় হলে নাকি বাবা মার কষ্ট বোঝা যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা কোনোদিনই হয়নি। সে তার বাবাকে একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ হিসেবে মনে করে। বর্তমানে ফিরে এসে দেখা যায় সান তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে ডেকেছে। বাবা জানায় যে তিনি চাকরিটা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। তারপরে জিজ্ঞাসা করে তার কাছে কি নগদ কিছু টাকা আছে। সে পকেট থেকে 10 লাখ ইয়ন বের করে। তখন তার বাবা তার হাত চেপে ধরে বলে যে তিনি তার ভিতরে তার বংশগত একটা অদ্ভুত অলৌকিক ক্ষমতা দিতে চলেছে, যেটা সে উত্তরাধিকারী হিসেবে পাচ্ছে। এই ক্ষমতাটা কাজ করবে এমনভাবে যে তার কাছে যত বেশি টাকা আসবে তার বদলে সে তত বেশি অলৌকিক ক্ষমতার শক্তির অধিকার করবে। ক্ষমতাটা আসলেই কাজ করছে কি না তা পরীক্ষা করার জন্য বাবা তার মাথায় একটা আঘাত বসিয়ে দেয়। দেখা যায় যে সে সাথে সাথেই তার শক্তি ব্যবহার করে নিজেকে ঠিক করে ফেলেছে, যা প্রমাণ করে যে ক্ষমতাটা কাজ করছে। এরপরে বাবা জানায় যে তিনি এই ক্ষমতাটা উত্তরাধিকারী হিসেবে পেয়েছিল, যেমনটা বাবার সম্পত্তি ছেলে পায় বন্ধুরা। তবে এই শক্তি ব্যবহারের দুটো জরুরি নিয়ম আছে। প্রথম, বিপদে পড়া মানুষকে গোপনে সাহায্য করতে হবে। দ্বিতীয়, এই শক্তি জাগিয়ে তোলার জন্য অন্য কারোর টাকা ব্যবহার করা যাবে না। সান এই ক্ষমতা বাবাকে ফিরিয়ে দিতে চাইলেও লাভ হয় না, কারণ বাবা এখন এই কাজ থেকে অবসর নিয়েছে। যাওয়ার আগে বাবা তাকে একটা ফোন নাম্বার দিয়ে বলে যে খুব বড় কোনো বিপদে পড়লে যেন এই নাম্বারে ফোন করে। বাড়ি থেকে বেরিয়ে সে তার গার্লফ্রেন্ড মিনসুকের সাথে দেখা করতে যায়। প্রথমে সে সব গোপন রাখার চেষ্টা করলেও পরে সত্যিটা বলে দেয়, কারণ তাদের মধ্যে কোনো কিছুই পার্সোনাল ছিল না। আর এখনকার ভালোবাসা তো বন্ধুরা একজন 4 জনের সঙ্গে ভালোবাসছে, কিন্তু কেউ কারোর কথা জানে না। আর এই ক্ষেত্রে তো সব থেকে এগিয়ে আমরাই আছি হয়তো। মিনসুক প্রথমে বিশ্বাস করলো না, উল্টে হাসাহাসি শুরু করলো। তখন সান বলে যে ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। সে মিনসুকের চোখের সামনে নিজের পকেটে টাকা রাখে আর কি ঘটে সেটা ভালো করে দেখতে বলে। ঠিক তখনই সে তার অস্বাভাবিক শক্তি দিয়ে একটা শক্ত স্টিলের রড বেঁকিয়ে ফেলে। এটা দেখে মিনসুক তো পুরো সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কি দেখলো সে তখন তাকে আরও টাকা নিতে বলল আর আরও একটা রড বেঁকিয়ে দেখাতে বলল। সেও একই রকম কাজ করলো। তখন মিনসুক বিশ্বাস করলো যে তার বয়ফ্রেন্ডের সত্যিই অলৌকিক ক্ষমতা আছে। তবে মিনসুক যেহেতু টাকার ব্যাপারে খুব সাবধান আর হিসেবি, তাই সে ভাবতে শুরু করে যে এই ক্ষমতা আসলে কিভাবে কাজ করে আর তাদের বাড়ি কেনার স্বপ্নে এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা। এই শক্তির দৌড় কতটা তা বোঝার জন্য সে খেলার ছলে বিভিন্ন পরীক্ষা করতে শুরু করে। একই সাথে সে সানের জন্য অনেকগুলো নিয়ম ঠিক করে দেয়, যাতে তাদের বিয়ের জন্য জমানো টাকা যেন এই শক্তি দেখাতে গিয়ে সে নষ্ট না করে ফেলে। সব নিয়মকানুন বুঝে নিয়ে মিনসুক চলে যায়। এরপর সে একা একাই তার ক্ষমতাগুলো পরীক্ষা করতে শুরু করে। সে হঠাৎ করে আকাশে উঠতে শুরু করে আর সিউলের সব বিশাল উঁচু উঁচু বিল্ডিংয়ের ওপর দিয়ে উড়ে বেড়ায়। শক্তির এই রোম্যান্স সে দারুণ উপভোগ করছিল। পরের দিন সকালে সান কাজে যাওয়ার জন্য তৈরি হয়। আমরা জানতে পারি যে মিনসুক তার জন্য এক গাদা নতুন নিয়ম নির্দেশ তৈরি করে দিয়েছে। সে সানকে বলেছে পকেটে কোনো নগদ টাকা রাখা যাবে না, দৌড়ানো যাবে না, এমনকি শারীরিক শক্তির ব্যবহারও একদম করা যাবে না, কারণ এসব করতে গেলে তাদের টাকা খরচ হবে। রাস্তায় যাওয়ার সময় সে দেখে যে একটা বৃদ্ধ মহিলা ভারী কিছু জিনিস নিয়ে খুব কষ্ট করছে। সে সাহায্য করতে এগিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎ মিনসুকের কড়া নিয়মগুলো মনে পড়ে যাওয়ায় সে থেমে যায়। ওই বৃদ্ধ তো তার উপরে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর অফিসের বিল্ডিংয়ে ঢুকে সে দেখে যে একটা মেয়ে পানি ভর্তি বোতল নিয়ে খুব কষ্ট করছে, কিন্তু এবারও সে নিজের টাকা বাঁচানোর জন্য তাকে সাহায্য না করে পাশ কাটিয়ে চলে যায়। অফিসে পৌঁছানোর পর তার ম্যানেজার রাস্তায় ঘটে যাওয়া সব ভুল কথাগুলো তার সামনে তুলে ধরে আর জানতে চায় যে সে এত অদ্ভুত ব্যবহার করছে কেন। কিন্তু সান তার হাতের শক্তি লুকিয়ে রাখার জন্য হাতটা লুকিয়ে রাখে আর একটা মিথ্যে অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়।
সেই দিন রাতে সে মিনসুকের সঙ্গে বসে প্রস্তাব দেয় যে বেশি টাকা আয়ের জন্য তাদের ইনভেস্টমেন্ট করা উচিত, কিন্তু মিনসুক সাথে সাথেই এই কথাটা অস্বীকার করে দেয়। এর বদলে সে বুদ্ধি দেয় যে বাড়িতে অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে তাদেরকে টাকা রোজগার করতে হবে। সে এমনকি তাদের দুটো ট্যাবলেটও বিক্রি করে দেওয়ার জেদ ধরে, বলে যে আমাদের এখন এসব কিছুর চেয়ে টাকা বেশি দরকার। সান একটু দ্বিধা করলেও শেষমেশ সে রাজি হয়ে যায়। সে জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বেরিয়ে যায়। জিনিসগুলো বিক্রি করার পরে সে একটা ব্যক্তির সাথে দেখা করে যে একটা PS5 নিয়ে এসেছিল বিক্রি করার জন্য। আসলে মিনসুক অনলাইনে তার বয়ফ্রেন্ডের জন্য এটা কেনার ব্যবস্থা করেছিল। সে প্লেস্টেশনটা ভালো করে চেক করে দেখে আর ওটা হাতে পেয়ে খুব খুশি হয়। টাকা দিয়ে প্লেস্টেশনটা নিয়ে সান বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু কিছুটা পথ যেতেই সে দেখে যে সেই লোকটাকে কিছুটা ছিনতাইকারীরা আক্রমণ করেছে। তারা লোকটার টাকাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। সাংয়ের খুব ইচ্ছা ছিল লোকটাকে সাহায্য করার, কিন্তু তার মনে পড়ে গেল কাউকে সাহায্য করতে গেলে তার জমা টাকা খরচ হয়ে যাবে। শেষ পর্যন্ত সে ওখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। বাড়ি ফিরলে মিনসুক তাকে জিজ্ঞাসা করে যে তাকে এত অদ্ভুত দেখাচ্ছে কেন। সান আবারও মিথ্যে বলে সে দৌড়িয়ে আসছিল বলে তার 2000 ইয়ন খরচা হয়ে গিয়েছে, তাই সে এত ঘাবড়িয়ে রয়েছে। সেদিন রাতে মিনসুক যখন ফোনে ব্যস্ত তখন সান তার নতুন গেমটা নিয়ে বসলো। ঠিক তখনই দেখা যায় যে তার হাতে ছোট ছোট চোটের চিহ্ন দেখা যাচ্ছিল। আসলে সে যখন তার ক্ষমতা ব্যবহার করে না তখন তার শরীরে এমন চিহ্ন দেখা যায়। পরের দিন সান একটা রেস্টুরেন্টে তার মায়ের সাথে দেখা করতে যায়। মা তাকে জানান যে তার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু তার শরীরে ওই ক্ষতগুলো দেখে মা চমকে যায়। তিনি বলেন যে তার বাবার শরীরেও ঠিক এইরকম চোট সে আগেও দেখেছে। যেহেতু তার বাবা সবসময় নিজের ক্ষমতা লুকিয়ে রাখতো, তাই মা কোনোদিনই আসল সত্যিটা জানতে পারেননি। এরপরে তার মা তার হাতে 30 লক্ষ টাকা তুলে দেয় আর বলে যে এটা তার সারা জীবনের জমানো টাকা। ওরা বিয়ে করছে আর বাড়ি কিনবে বলে এই টাকাটা তাদের জন্য জমিয়ে রেখেছিল তিনি। মা আরও জানান যে তিনি আর তার বাবা এখন স্পেনে চলে যাচ্ছে। মা বিদায় জানিয়ে চলে যায়। সানও তাকে বিদায় জানায়। সে যখন হাতে করে ওই টাকাগুলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার চোখের সামনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অনেকগুলো গাড়িকে ধাক্কা মেরে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটায়। সে চোখের সামনে এই ধ্বংসলীলা দেখে একদম পুরো শিউরে ওঠে। দেখা যায় যাত্রী ভর্তি একটা বাস রাস্তার রেলিং ভেঙে সমুদ্রের পানিতে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ঝুলে আছে। সান আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না। চোখের সামনে এতগুলো মানুষকে মরতে দেখে সে ঠিক করলো যে যাই হোক না কেন সে তার ক্ষমতা ব্যবহার করবেই। তার বাবার সেই কথাগুলো তার মনে পড়ে যায়, বিপদে পড়া মানুষকে সাহায্য করতে হবে। সে দৌড়ে গিয়ে বাসটাকে টেনে ধরে আর সেখান থেকে টেনে হিঁচড়ে বাসটাকে ড্যাঙায় তোলে। বাস ভর্তি সব মানুষের প্রাণ সে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই সাথে তার মায়ের দেওয়া সেই 30 লক্ষ টাকা নিমেষের ভিতরেই ভ্যানিশ হয়ে যায়। আর একই সাথে এই সিনটা এখান থেকে বদলিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি একটা মেয়েকে একদল গুন্ডারা ঘিরে ধরেছে। এই গুন্ডারা জানতো না যে এই মেয়েটার কাছেও অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে। আমরা দেখতে পাই মেয়েটার কাছে আগুন নিয়ন্ত্রণ করার শক্তি আছে। সে খুব সহজেই তার ক্ষমতা ব্যবহার করে সব গুন্ডাদের পিটিয়ে ঠান্ডা করে দেয়। কিছুক্ষণ পর ওই গ্যাংয়ের লিডার সেখানে এসে হাজির হয়। মেয়েটার নাম জোয়ানা। সে এক ভয়ঙ্কর অপরাধী চক্রান্তের সাথে যুক্ত, যারা অবৈধভাবে মানুষের মাংস পাচার করে। জো আগুনের ক্ষমতা থাকা ওই মেয়েটার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে যে তোর এই আগুন আমার কাছে কিছুই না। আসলে সে মেয়েটার আগুনের শক্তিটা চুরি করতে চায়, যাতে সেটা সে ব্যবহার করে তার ব্যবসা আরও বেশি বাড়াতে পারে। অন্যদিকে আমরা এমন দুজন মানুষের খোঁজ পাই যাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে। তারা তাদের নিখোঁজ হয়ে যাওয়া বন্ধুকে, মানে সেই আগুনের শক্তি ব্যবহার করা মেয়েটাকে খুঁজছে। এই দলে আছে বন নামের একজন উকিল, যার অলৌকিক ক্ষমতা আছে। তার শক্তি তখনই বাড়ে যখন সে মদ পান করে। তার সাথে আছে বাংমি, যার শক্তিও দেখার মতো। সে যত বেশি খাবার খায় তার শক্তি ততই বাড়তে থাকে, আর তার সবচেয়ে প্রিয় খাবার হলো পাউরুটি। তারা দুজন যখন এক জায়গায় বসেছিল তখন মি একটা ভিডিও দেখে যেখানে একটা মানুষ একটা বাসকে সমুদ্রের নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। তারা বুঝতে পারে যে এই লোকটারও অদ্ভুত ক্ষমতা আছে, কিন্তু তারা এটা দেখে অবাক হয়ে যায় যে শক্তি ব্যবহারের সময় তার পকেট থেকে টাকা পড়ে যাচ্ছে। তারা ঠিক করে যে দুনিয়াকে বাঁচাতে হলে এই লোকটাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে। এরপরে আমরা আবার আমাদের হিরো সাংকে দেখি, যে এখন জেলে বন্দী। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু সে বুঝতে পারছিল না তার দোষটা কি। জেলের অন্য কয়েদিরা তার অলৌকিক ক্ষমতা নিয়ে খুব হাসাহাসি করছিল, কিন্তু সাং সব অস্বীকার করে। সে বলে যে আমার কাছে কোনো ক্ষমতা নেই। হঠাৎ তার মনে পড়ে যায় তার বাবা বলেছিলেন খুব বিপদে পড়লে একটা নির্দিষ্ট নম্বরে ফোন দিতে। সে ওই নাম্বারে ফোন দিয়ে দেখে যে ওটা একজন মহিলা গ্যাংস্টারের নাম্বার। ওই মহিলাটা তাকে জানায় যে সাংয়ের বাবার কাছ থেকে সে অনেক টাকা পায়। পরের দিন সাং জেল থেকে ছাড়া পায়। এরপরে ওই গ্যাংস্টারের পাঠানো কিছু লোক এসে তাকে গাড়িতে তুলে তাদের অফিসের দিকে নিয়ে যায়। পথে ওই মহিলা জানায় যে সে সাংয়ের ক্ষমতার ব্যাপারে সবকিছু জানে, আর তার বাবার দেনার কথাটাও তাকে আবার মনে করিয়ে দেয়। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই একজন লোক সাংয়ের মাথায় জোরে আঘাত করে। অন্যদিকে জো তার মানুষের মাংস পাচার করা অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল। সে ওই মেয়েটার শরীর থেকেও আগুনের শক্তিটা বের করে নিয়েছে, যাকে সে একটু আগে কিডন্যাপ করেছিল। এরপর সে তার লোকজনকে নির্দেশ দেয় যে সাংয়ের ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য। এই মেয়েটা আমাদের হিরোর খবর বন্ধুরা অনলাইন থেকে ভিডিওর মাধ্যমে পেয়েছে। সে তাদেরকে বুঝিয়ে বলে যে সাংয়ের নগদ টাকা পুড়িয়ে দিলে বা তার পকেট খালি করে দিলে সে দুর্বল হয়ে পড়বে। এদিকে সাংয়ের জ্ঞান ফিরলে সে নিজেকে ওই মহিলা গ্যাংস্টারের অফিসে দেখতে পাই। মহিলা তার দিকে এক বান্ডেল টাকা ছুড়ে দিয়ে বলে যে আমি নিজের চোখে তোমার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চাই। গ্যাংস্টারের নির্দেশে তার লোকজন সাংকে নির্মমভাবে পেটাতে শুরু করে, কিন্তু সাং কোনো পাল্টা আক্রমণ করছিল না। সে চুপচাপ মার খাচ্ছিল। সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছিল না যে কি ঘটছে। একসময় তার অবস্থা দেখে গুন্ডারা মনে করলো যে সে বোধহয় মরে গেছে, তাই তাকে মারা বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই সাংয়ের হাত ওই টাকার বান্ডেলের উপরে পড়ে। সাথে সাথেই এক জাদুকরী কাণ্ড ঘটে। তার শরীরের সব ক্ষতগুলো মুহূর্তের মধ্যে সেরে যায়, সব ব্যথা উদাও হয়ে যায়, আর শরীরটা আগের মতো তরতাজা হয়ে ওঠে। এরপর সে জাস্ট একটা ঘুষি মেরে ওখানকার একটা গুন্ডাকে বাতাসে উড়িয়ে দেয়। সাংয়ের এই ক্ষমতা দেখে ওই গ্যাংস্টার আর তার লোকেরা তো পুরো থ হয়ে যায়।
ঠিক সেই সময় আমরা আরেকটা কথা জানতে পারি, সাংয়ের পকেটের টাকা যখন শেষ হয়ে যায় তার শরীরও দুর্বল হয়ে পড়ে। এরপর ওই গ্যাংস্টার মহিলাটা সবাইকে বাইরে বের করে দেয়, তার কাছে জানতে চায় যে তার বাবা কোথায়। সাং জানায় যে তার বাবা স্পেনে চলে গেছে। তখন ওই মহিলাটা কড়া গলায় ধমক দেয়, সে বলে যে তোমার বাবার কাছে আমি 300 কোটি টাকা পাই, আর এখন ওটা তোমাকেই শোধ করতে হবে। সাং তো শুনে আকাশ থেকে পড়ে। তখন সেই মহিলাটা তাকে শান্তভাবে বলে যে তার কাছে আরেকটা সহজ রাস্তা আছে, যদি সে ওই মহিলার মেয়েকে বিয়ে করে তবে সে সব ঋণ মাফ করে দেবে। আসলে সে সাংয়ের ক্ষমতার উপরে পুরো দখল নিতে চাইছিল। কিছুক্ষণ পর ওই মহিলাটা জানতে পারে যে সাংয়ের একটা গার্লফ্রেন্ড আছে, আর সে তাকে পাগলের মতো ভালোবাসে। মহিলা তখন ঠিক করে যে এখন থেকে তার পরবর্তী টার্গেট ওই মহিলাটা। সে সাংকে সাবধান করে দিয়ে বলে যে আরও অনেক ভয়ঙ্কর গ্যাং আছে যারা তোমার ক্ষমতার উপরে লোভ করে বসে আছে, তাই এখন থেকে তুমি খুব মুশকিলে পড়তে পারো। সান তার শক্তি ব্যবহার করে ওখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে যে মিনসুক সেই বাস বাঁচানোর ভিডিওটা দেখছে। সে কড়া গলায় জিজ্ঞাসা করে যে এতগুলো মানুষকে বাঁচাতে যে অঢেল টাকা খরচ হয়েছে সেটা তুমি কোথা থেকে পেলে। সে প্রথমে আমতা আমতা করে মিথ্যে বলার চেষ্টা করে, কিন্তু পরে সে সত্যিটা বলে দেয় ওটা ওর মায়ের দেওয়া 30 লক্ষ টাকা ছিল। টাকা হারানোর কথা শুনে মিনসুক তো রেগে ফেটে পড়ে। সে এক বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যাওয়ার আগে সে মন খারাপ করে জিজ্ঞাসা করলো যে আমাদের বিয়ের পালা কবে আসবে। সান কোনো উত্তর দিতে পারলো না। মিনসুক কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে যায়। সান যখন বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে তার থাকার বিল্ডিংটা ধসে পড়ে। আমরা জানতে পারি যে এই হামলাটা করিয়েছে মুন্ডেস ভ্যাঙ্গার্ডস নামের একটা উগ্র শক্তিশালী অপরাধীর গোষ্ঠী। মিনসুকের জন্য তার খুব দুশ্চিন্তা হচ্ছিল। সে বারবার তাকে ফোন করছিল, কিন্তু মিনসুক তার ফোন ধরে না। পরের দিন মিনসুক তার সেই অনুষ্ঠানে পৌঁছে যায়। ফোন অন করতেই সে দেখে যে সান তাকে অসংখ্য ফোন আর মেসেজ করে রেখেছে। কিন্তু আমরা দেখতে পাই জো আড়াল থেকে মিনসুকের উপরে নজর রাখছে। তার মতলব মোটেও ভালো ছিল না। হঠাৎ হোটেলের ভিতরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে আর মানুষজন প্রাণের ভয়ে চিৎকার করতে করতে দৌড়তে থাকে। এদিকে সংবাদের মাধ্যমে সাং জানতে পারে যে মিনসুক যে হোটেলে রয়েছে সেখানে একটা বিস্ফোরণ হয়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে বারবার ফোন করতে থাকে, কিন্তু মিনসুক এখনও ফোনটা তোলে না। সাং তাকে বাঁচাতে শহরের দিকে ছুটে যায়। ওদিকে হোটেলের ভেতরে আগুনের শিকার মাঝে মিনসুক আটকিয়ে পড়ে। সাং তাদের জমানো সব টাকা একসাথে করে নিয়ে হোটেলের দিকে পাগলের মতো দৌড় দেয়। হোটেলের ভিতরে দৌড়াদৌড়ির সুযোগ নিয়ে একটা অচেনা লোক মিনসুককে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে বেঁচে যায়। ঠিক তখনই মিনসুক অবাক হয়ে দেখে ওপর থেকে তার গায়ে পড়া একটা বিশাল দেওয়াল সাং দুহাতে করে তুলে ধরে রেখেছে। সান তার সবটুকু শক্তি দিয়ে দেওয়ালটাকে সরিয়ে দেয় আর মিনসুককে বুকে টেনে নেয়। কিন্তু সে যখন বুঝতে পারে যে সাং তাকে বাঁচানোর জন্য তাদের জমানো সব টাকা শেষ করে ফেলেছে তখন সে শিউরে ওঠে। সাং তার শক্তি ব্যবহার করে দেওয়ালটা ভেঙে আটকে পড়া বাকি সব মানুষদেরকে উদ্ধার করে। সবাইকে বাঁচানোর পর সে এই প্রথমবার মিনসুককে বলে যে সে এবার সত্যি সত্যি তাদের বিয়ের কথা ভাবছে। মিনসুক খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জোয়ের পাঠানো একটা ব্যক্তি যার কাছে সেই মেয়েটার আগুনের শক্তি আছে তারা তাদের উপরে আক্রমণ করে। টাকার জোরে পাওয়া শক্তি নিয়ে সাং রুখে দাঁড়ায়। দুজনের মধ্যে শুরু হয় এক হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সানের কাছে বেশি টাকা থাকায় সে জিতে যায় আর শত্রুদেরকে হারিয়ে দিয়ে মিনসুককে আবার বাঁচিয়ে নেয়। কিন্তু মিনসুকের মাথায় তখন জীবন বাঁচানোর আনন্দ নেই। তার মন পড়ে রয়েছে সেই খরচ হওয়া টাকাগুলোর উপরে। লড়াইয়ের পর সান যখন ক্লান্ত হয়ে মাটিতে পড়েছিল তখন সেই অদ্ভুত ক্ষমতার অধিকারী বন আর মি সেখানে এসে হাজির হয়। তারা জানায় যে তারা কোরিয়ার এক বিশেষ সুপার হিউম্যান গ্রুপের সদস্য। সান বুঝতে পারছিল না যে কেন তারা তাকে সাহায্য করছে। তখন বন বুঝিয়ে বলে যে সানের বাবা এক সময় তাকে মদ পান করিয়ে সাহায্য করেছিল যখন সে বিপদে পড়েছিল, তাই সে তার বাবার কাছে ঋণী। এরপরে সে সানের হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দেয় যাতে সে নিরাপদভাবে ওখান থেকে পালিয়ে যেতে পারে। তাদের দুজনের সাহায্যে সান আর তার গার্লফ্রেন্ড সেখান থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর দেখা যায় অজ্ঞান অবস্থায় থাকা সাং হঠাৎ করে চোখ মেলে আর সে নিজেকে সেই উকিল বনের বাড়ি খুঁজে পায়। উকিল সাহেব সানকে বুঝিয়ে বলে যে পৃথিবীতে সে একা নয় যার কাছে সুপার পাওয়ার আছে, আরও অনেক লোক আছে যাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে। তিনি নিজের ক্ষমতার কথা বলতে গিয়ে জানায় যে তিনি দেওয়ালের এপার ওপার হতে পারে, কিন্তু তার জন্য তাকে আগে মদ পান করতে হয়। আর তার সাথে থাকা সেই মেয়েটার ক্ষমতা হলো সে হাত দিয়ে বাতাস নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই শক্তি কাজে লাগানোর জন্য তাকে আগে প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় জিনিস খেতে হয়। উকিল আরও জানায় যে দুনিয়ায় এমন বদমায়ের শক্তিশালী কিছু দল আছে যারা দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই তিনি এই অলৌকিক ক্ষমতার লোকজনকে এক জায়গায় করতে চাইছে। তবে সান এসবে একদম জড়াতে চায় না। সে নিজের ক্ষমতাকে দুনিয়ার সামনে আনতে রাজি হয় না আর সেখান থেকে চলে যেতে চায়। তখনই উকিল তাকে এমন একটা ঘরে নিয়ে যায় যেখানে সেই ক্ষমতাবান বদমাইশ লোকগুলোর গ্রুপের সব তথ্য রাখা ছিল। তিনি জানান যে সান এখন বড় বড় অপরাধী চক্রান্তের প্রথম টার্গেটে পরিণত হয়েছে। তারা সবাই তার ক্ষমতা পেতে চায়। অন্যদিকে জো তার বাবাকে ফোন করে জানায় যে সে সানকে ধরার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। সে আরও বলে যে সান এখন উকিল সাহেবের সঙ্গে আছে, তবে সে হাল ছাড়েনি। এদিকে উকিলের মুখে সবকিছু বিস্তারে শোনার পরে সাং বেশ ঘাবড়িয়ে যায়। সে জানতে চায় এখন তার কি করা উচিত। উকিল সাহেব তাকে স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দেয়, কিন্তু একই সাথে নিজেকে শক্তিশালী করার জন্য জিমে যেতে বলে আর কড়া ট্রেনিং চালিয়ে যেতে বলে। এমনকি উকিল সাহেব নিজেই তাকে বক্সিং শেখাতে শুরু করে। কিন্তু দেখা যায় যে কোনো অলৌকিক ক্ষমতা না ব্যবহার করেই উকিল সাহেব সানকে একদম কিল ঘুষি মেরে নাজেহাল করে দিয়েছে। সাং বুঝতে পারে যে তিনার শরীরে অনেক বেশি শক্তি আছে। সে ভাবে যে তার শরীরেও শক্তি আছে, শুধু সেটা বের করতে হবে। সে তখন খুব পরিশ্রম করে নিয়ম মেনে ট্রেনিং শুরু করে আর নিজের শরীরকে কড়া করে তোলে। ট্রেনিং শেষে তিনি সানকে ম্যান্ডাইন গ্রুপের একটা বিশাল বিল্ডিংয়ের ছবি দেখায় যেখানে তারা সব বেআইনি কাজ চালায়। তাদের এখনকার প্রথম মিশন হলো ওই আস্তানাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এর মধ্যেই মিস সাংয়ের জন্য একটা বিশেষ ধরনের আন্ডারওয়্যার নিয়ে আসে যেখানে খুব সাবধানে টাকা লুকিয়ে রাখা যাবে আর লড়াইয়ের সময় সেটা পড়বে না। সেই সাথে তার পরিচয় গোপন রাখার জন্য সে একটা মাস্কও দেয়। কয়েকদিনের কঠোর পরিশ্রমের পরে সাং এখন বেশ শক্তিশালী হয়ে উঠেছে আর সে এখন খুব কড়া। এখন থেকে সে মানুষকে যখনই বাঁচাতে বাইরে যায় ওই মাস্কটা পরে যায় যাতে কেউ তাকে চিনতে না পারে।
পরের দিন উকিল আর মি সানকে নিয়ে গ্রামের দিকে একটা অন্ধ বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করতে যাই। এই বৃদ্ধ লোকটার কাছেও বন্ধুরা অলৌকিক ক্ষমতা আছে, তিনি ভবিষ্যৎ দেখতে পারেন। বৃদ্ধ লোকটা এমন কিছু কথা বিড়বিড় করে বলল যা সানের মাথার উপর দিয়ে গেল, সে কিছুই বুঝতে পারছিল না। বাইরে আসার পরে উকিল বুঝিয়ে বলে যে এই বৃদ্ধ লোকটা ভবিষ্যৎ দেখতে পারে ঠিকই, কিন্তু যতবার তিনি ভবিষ্যৎ দেখেন ততবার তিনি অতীতের স্মৃতি ভুলে যায়। তারা যখন বাইরে বসে কথা বলছিল হঠাৎ বৃদ্ধ লোকটা বেরিয়ে আসে আর সাবধান করে দেয় যে জো এই দিকেই আসছে। ঠিক সেই মুহূর্তেই জোয়ের লোকজন চারিপাশ থেকে আক্রমণ শুরু করে। উকিল দেরি না করে টপ মদ খেয়ে নিল নিজের শক্তি জাগানোর জন্য। তারপর একাই ঝাঁপিয়ে পড়লো জোয়ের বিশাল সৈন্যবাহিনীর উপর, কিন্তু শত্রুর সংখ্যা এত বেশি ছিল যে উকিল পেরে উঠছিল না। সাং দেখলো এভাবে চললে তারা হেরে যাবে। তখনই তার মনে পড়লো সেই মহিলা গ্যাংস্টারের কথা, যে তার বাবার দেনার বদলে নিজের মেয়ের সাথে তার বিয়ে দিতে চেয়েছিল। সাং সাথে সাথেই ওই মহিলাটার কাছে ফোন করে আর বলে যে আপনার সব শর্ত আমার মঞ্জুর, আমাকে শুধু কিছু টাকা ধার দিন এখন। কিছুক্ষণের মধ্যেই জো তার বিশাল দলবল নিয়ে সেখানে এসে হাজির হয়। সে আসলে ম্যান্ডাইন অর্গানাইজেশনের মালিকের মেয়ে। এই বৃদ্ধ লোকটা জোয়ের দিকে তাকিয়ে ভবিষ্যবাণী করে বলে যে তোর মৃত্যু খুব কাছেই আছে, তুই সেই গুলিতেই মরবি যে গুলিটা তুই নিজের বন্দুক দিয়ে চালাবি। রাগে অন্ধ হয়ে জো বৃদ্ধ লোকটার দিকে গুলি চালায়, কিন্তু হঠাৎ সেই মুহূর্তে সান তার হাত দিয়ে ওই চলন্ত গুলিটা ধরে ফেলে, কারণ ততক্ষণ ওই মহিলা গ্যাংস্টারের পাঠানোর টাকাটা সানের পকেটে ভর্তি হয়ে গিয়েছে আর তার শক্তি এখন তুঙ্গে। এরপর শুরু হয় আসল খেলা। সান, উকিল আর মি মিলে জোয়ের বাহিনীকে ধুলোয় মিশিয়ে দেয়। মি আর উকিলও নিজের শক্তি জাগিয়ে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। ওরা যখন ভাবছিল তারা জিতে গেছে তখনই এক নতুন আপদ এসে হাজির হয়। জো এবার এমন একজনকে নিয়ে এসে হাজির হয় যার ক্ষমতা একদম আলাদা। এই লোকটার গায়ে অমানসিক জোর আর তার দুই হাত দিয়ে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। সে সানের দিকে পাগলের মতো আক্রমণ করতে শুরু করে। ওই লোকটা যেখানেই সানকে ছুঁয়ে দিচ্ছে সেখানেই তার শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। লড়াই করতে করতে সানের পকেটের টাকাও প্রায় শেষ হয়ে আসছিল আর টাকা কমার সাথে সাথে সে দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু হার মানার পাত্র আমাদের হিরো না। সে তার শেষ শক্তিটুকু দিয়ে ওই আগুনের মানুষকে ধাক্কা মেরে সোজাসুজি একটা বিল্ডিংয়ের উপরে ছুড়ে আছাড় মারে। বিল্ডিংয়ে ধাক্কা খাওয়ার ফলে ওই আগুনের মানুষটার হাতের আগুনটা অনেকটা কম হয়ে যায়। এরপর তারা দুজন পানির মধ্যে লড়াই শুরু করে। লোকটা সানকে পানির নিচে ডুবিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সেই সময় সান ভাগ্যের জোরে পানির নিচেই কিছু খুচরো পয়সা খুঁজে পায়। ওই টাকা ছোঁয়া মাত্রই তার শরীরে শক্তি ফিরে আসে আর সে লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। যারা এই লড়াই দেখছিল তারা সবাই তো অবাক হয়ে গেল এটা দেখে যে টাকা হাতে পেলে সান কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। কিছুক্ষণ পরে জোয়ের কাছে তার বাবার ফোন আসে। তার বাবা বলেন যে ফোনটা সানকে দিতে। সে ফোনটা ধরলে ওপাশ থেকে জোয়ের বাবা মানে ম্যান্ডাইন অর্গানাইজেশনের মালিক বলে যে টাকার জোর কতটা সেটা তো তুমি ভালো করে বুঝে গিয়েছো, আর আমাদের লড়াই আসলে টাকারই লড়াই। যার কাছে যত বেশি টাকা সে তত বেশি শক্তিশালী। তো তোমার কি মনে হয় আমি যদি তোমার কাছ থেকে এই সুপার পাওয়ারটা কিনে নিই তাহলে কেমন হবে? এই কথার পরে ওই দিন থেকে ম্যান্ডাইন অর্গানাইজেশনের লোকেরা স্যানের উপরে হামলা কমিয়ে দেয়। এদিকে মিনসুক স্যানকে ফোন করে বলে যে তাদের পরিবারকে এবার দেখা করার দরকার, তাদের বিয়ের কথা বলার জন্য। অন্যদিকে আমরা দেখি পুলিশ আর ডিটেকটিভ সেই লড়াইয়ের জায়গাটা তদন্ত করতে এসছে। ডিটেকটিভ সেখানে কিছু খুচরো পয়সা ছড়িয়ে ছিটে থাকতে দেখতে পাই, আর একই সাথে তিনি একটা লোনের পেপার খুঁজে পাই যেখানে সানের নাম লেখা ছিল। এরপরে আমরা দেখি সান তার বাবা মার কাছে গিয়েছে দেখা করতে। সে তাদেরকে জানাচ্ছে যে সে মিনসুককে বিয়ে করতে চাই আর চাই তারা যেন তার মা বাবার সঙ্গে কথা বলতে যায়। এটা শুনে তার বাবা মা তো খুব খুশি হয়। সান তার বাবাকে ম্যান্ডাইন অর্গানাইজেশনে সেই প্রস্তাবের কথা জানায়। বাবা তাকে সাবধান করে দিয়ে বলে যে ওই মানুষগুলো খুব বিপজ্জনক, ওদেরকে বিশ্বাস করা যায় না। পরের দিন অফিসে যাওয়ার সময় সান তার বাবার কথাগুলো আর ওই প্রস্তাব নিয়ে গভীরভাবে ভাবছিল। সে কার সাথে পরামর্শ করবে বুঝতে পারছিল না। পরে সে মিনসুকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে মিনসুকের বেকারিতে গিয়ে জিজ্ঞাসা করে যে আগে কি কেউ কখনো শক্তি বিক্রি করেছে। মি তাকে সোজাসুজি বলে যে ওই লোকগুলো খুব ভয়ানক। সাথে এটাও জানায় যে তারা জিন নামের ওই মেয়েটার আগুনের ক্ষমতা চুরি করেছে আর তাকে বন্দী করে রেখেছে। এরপরে সে সানকে কিছু ফাইল দেখায় যেখানে যারা আগে টাকার বিনিময়ে পাওয়ার বিক্রি করেছে তাদের সব তথ্য ছিল। এর মধ্যেই আমরা দেখি উকিল সাহেব ডাক্তারের কাছে গিয়ে একটা খুব খারাপ সংবাদ শুনতে পাই। ডাক্তার জানান ক্ষমতা জাগানোর জন্য অতিরিক্ত মদ পান করার জন্য তার কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে জো আর তার বাবা একসাথে ডিনার করছিল। বাবা বললেন যে সানের সুপার পাওয়ার কেনার জন্য তিনি যে কোনো পরিমাণের টাকা তাকে দিতে রাজি আছে। একই সময় সান তার সব দেনা আর জমানো টাকার হিসেব করছিল। তারপর সে ম্যান্ডাইন অর্গানাইজেশনের মালিকের কাছে ফোন করে জানায় যে সে একটা সিদ্ধান্ত নিয়েছে। সে ঠিক করলো সে 460 কোটি টাকার বিনিময়ে তার শক্তিটা বিক্রি করে দেবে। ম্যান্ডাইন অর্গানাইজেশনের মালিকও এতে রাজি হয়ে যায়। তিনি জানান যে সব ব্যবস্থা হয়ে গেলে সে তাকে সময় আর জায়গা জানিয়ে দেবে। অনেক বড় একটা দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে সান খুব খুশি মনে মিনসুকের কাছে গেল। সে মিনসুকের জন্য তার সব প্রিয় দামি মিষ্টি নিয়ে এসেছিল। তারপর তাকে নিয়ে মাঝ আকাশে উঠতে শুরু করে। শহরের সবচেয়ে উঁচু জায়গায় মিনসুককে নিয়ে গিয়ে সে বলে যে সে আকাশ থেকে তাকে তারাও এনে দিতে পারে। এরপর সে যখন আরও উঁচুতে উঠতে শুরু করে মিনসুক ভয়ে চিৎকার করে ওঠে, তাকে থামতে বলে। সান মজা করে আবার ওড়ার ভান করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে পকেট থেকে একটা আংটি বের করে মিনসুকের আঙুলে পরিয়ে দেয়। মিনসুক তো খুশিতে আত্মহারা হয়ে গেল। তবে সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে সে আজ এসব করছে কেন। সান শুধু বলল সময় হলে সে সবকিছু বলে দেবে। তারা দুজন মিলে ওই রাতটা আকাশে তারা দেখতে দেখতে কাটালো। পরের দিন সাং খুব ফুরফুরে মেজাজ নিয়ে অফিসে গেল। সে পকেটে টাকার চিন্তা না করেই সবাইকে সাহায্য করতে শুরু করলো, এমনকি মানুষের জন্য দরজা পর্যন্ত খুলে রাখলো। তার এই অদ্ভুত পরিবর্তন দেখে সবাই তো অবাক হয়ে যায়।
কাজের মাঝখানেই জনাথন নামের একটা কাস্টমার আসে, যার কথা বলার ধরনটা সানের কাছে কিছু রহস্যময় মনে হচ্ছিল। ঠিক তখনই পুলিশ সেখানে আসে সানকে খুঁজতে। পুলিশকে দেখে সান অফিস থেকে দৌড়িয়ে পালিয়ে যায় আর বাইরে রাখা একটা গাড়িতে উঠে ঝড়ের বেগে সেখান থেকে চলে যায়। সান তখন ম্যান্ডাইন অর্গানাইজেশনের ম্যানেজারের কাছে ফোন করে জানায় যে সে এখনই তার শক্তিটা বিক্রি করতে চাই। সে যখন ম্যান্ডাইন ফ্যাসিলিটি পর্যন্ত পৌঁছয় দেখে যে উকিল সাহেব গেটে দাঁড়িয়ে আছে। এর এখানে দাঁড়ানোর পেছনে একটা কারণ আছে বন্ধুরা, এটা পরে জানাবো। তারা একে অপরকে জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে। এরপরে তাদের ভিতরে হঠাৎ একটা লড়াই শুরু হয়ে যায়। ঠিক সেই সময় মি সেখানে এসে হাজির হয় আর তাদের উপরে আবর্জনার একটা বালতি ছুঁড়ে মারে। সে তার এনার্জির খাবার খেয়ে শক্তি জাগিয়ে তোলে আর আস্ত একটা ইলেকট্রিক পোল উফড়ে নিয়ে তাদের দিকে ছুটতে যায়। তিন বন্ধুর মাঝে এক তুমুল লড়াই শুরু হয়ে গেল। লড়াই চলতে চলতে একসময় তাদের সবার শক্তির উৎস মানে টাকা, মিষ্টি আর মদ সবকিছু ফুরিয়ে গেল। এই সুযোগে স্যান ওখান থেকে পালিয়ে যায়। এরপরে সে ম্যান্ডাইন হাউসের ভিতরে ঢুকলো, যেখানে তার শক্তি ট্রান্সফার করা হবে। ভেতরে ঢুকতেই তার সাথে জো অ্যানার সঙ্গে দেখা হয়ে যায়। সে তাকে অপারেশন টেবিলে শুতে বলে। সাং সরাসরি অস্বীকার করে বলে যে আগে সে টাকা দেখতে চাই। টাকা দেখার পরে সে টেবিলে গিয়ে শুয়ে পড়ে। তার হাত পা শক্ত করে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করতে পারেনি। আসলে স্যান, বন মানে উকিল আর মি মিলে আগেই সবকিছু পরিকল্পনা করে রেখেছিল, যার জন্য তারা বাইরে লড়াই করছিল। সান ইচ্ছা করেই পরিকল্পনা করে এখানে এসছে যাতে সে ওই আস্তানায় ঢুকে অন্যদের থেকে চুরি করা সুপার পাওয়ারের ফাইল আর ওষুধগুলো উদ্ধার করতে পারে। জোয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে সে বলে যে আমার এই ক্ষমতাটা আমার বংশগত সম্পদ, এটা আমি কখনো বিক্রি করবো না। ঠিক যখনই তার শরীর থেকে শক্তি বের করে নিতে যাবে তখনই হঠাৎ বন সেখানে ঢুকে পড়ে আর টাকার ব্যাগ লক্ষ্য করে গুলি চালায়। সব টাকা বাতাসে ছড়িয়ে পড়ে। হঠাৎ মি তার শক্তি ব্যবহার করে পুরো বিল্ডিং এর কারেন্ট নিভিয়ে দেয়। সান বাতাসে উঠতে থাকা টাকাগুলো খপ করে ধরে ফেলে নিজের শক্তিটা ফিরে পায় আর হাতের লোহার শিকলগুলো ছিঁড়ে বেরিয়ে আসে। গুন্ডারা তাকে মারার চেষ্টা করলেও সে সবাইকে একাই পিটিয়ে ঠান্ডা করে দেয়। এখানে আমরা গল্পে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই বন্ধুরা। সান আর মি যখন আগের সেই ফাইলগুলো চেক করছিল তখন তারা বুঝতে পারে যে ম্যান্ডাইন অর্গানাইজেশনের মতলব একদম ভালো না। তখনই তারা ঠিক করেছিল যে সান শক্তি বিক্রি করার ভান করে সেখানে ঢুকবে আর ঠিক সময় মতো বন আর মি সেখানে হামলা করবে। লড়াইয়ের পরে বন আর মি একসাথে একটা বড় লকারের কাছে গিয়ে পৌঁছয়। সেটা ভেঙে সেখান থেকে ফাইলগুলো বের করে নেয়। তারা ওই ল্যাবে রাখা সব সুপার পাওয়ারের ওষুধগুলোতে আগুন ধরিয়ে দেয়। এরপরে ফাইল আর টাকা নিয়ে তারা ওখান থেকে পালানোর চেষ্টা করে। শত্রুরা তাদের ঘিরে ধরার আগেই সান বুদ্ধি করে টাকার ব্যাগটা একটা জায়গায় লুকিয়ে ফেলে আসে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তে মিনসুক তাকে ফোন করে। সে জানায় যে দুই পরিবারের দেখা করতে আর মাত্র 2 দিন বাকি আছে। সে একটা ডিসকাউন্ট পাওয়া যায় এমন একটা রেস্টুরেন্টও বুক করেছে আর শুক্রবারের রাত 7টার সময় তার বাবা মাকে যেন ওখানে আসতে বলে সেটা জানিয়ে দেয় তাকে। সান আর বন যখন বিল্ডিং থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে তখনই একদল গুন্ডারা বন্দুক নিয়ে তাদেরকে ঘিরে ধরে। ভাগ্য ভালো যে মি ঠিক সময়ে গাড়ি নিয়ে সেখানে আসে আর গুন্ডাগুলোকে ধাক্কা দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে নিয়ে যায়। গাড়ির ভিতরে বসে সান আফসোস করে বলতে থাকে যে ইস, আমার এতগুলো টাকা লস হয়ে গেল রে। উদ্ধার করা ফাইলগুলো চেক করার সময় তারা একটা নাম দেখতে পায়, জনাথন। সানের মনে পড়ে গেল তার অফিসে আসা সেই রহস্যময় লোকটার কথা। আসলে জনাথন হলো ম্যান্ডাইন অর্গানাইজেশনের চেয়ারম্যানের ছেলে আর জোয়ের ভাই। সেই আসলে মানুষের শরীর থেকে সুপার পাওয়ার বের করার মেশিনগুলো কন্ট্রোল করে। তারা জনাথনের বাড়ির ঠিকানা খুঁজে বের করে আর সেখানে পৌঁছয়, কিন্তু বাড়িটা একদম ফাঁকা। তবে তারা সেখানে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। ফুটেজ চেক করতেই তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। কিছু মানুষ আতঙ্কিত হয়ে বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দিচ্ছে আর জনাথন পাশেই দাঁড়িয়ে সবকিছু শান্তভাবে দেখছে। এরপরে আমরা দেখি রাতে সান বাড়ি ফিরে দেখে যে মিনসুক ততক্ষণ ঘুমিয়ে পড়েছে। সে তার জন্য খাবার গরম করে রেখেছিল আর পাশে একটা নোট রেখে দিয়েছে যাতে লেখা আছে কাল তাড়াতাড়ি বাড়ি এসো। পরের দিন সকালে অফিসে গেলে ম্যানেজার তাকে যাচ্ছে তাই করে বকাঝকা করে। পুলিশের ঝামেলার কারণে শাস্তি হিসেবে তার 3 মাসের টাকা কেটে নেওয়া হবে বলে জানাই। একই সাথে সে পুলিশ আর ডিটেকটিভের জন্য একটা রিপোর্টও লিখতে বলে। এরপরে সানকে থানায় নিয়ে গিয়ে জেরা করা হয়। ডিটেকটিভ তাকে জ্ঞান দিতে থাকে আর কড়াভাবে সাবধান করে দেয় যে অন্যদের ঝামেলায় যেন সে আর নাক না গলায়। থানা থেকে বের হওয়ার সময় বন তাকে জানায় যে ওই ডিটেকটিভও একসময় সুপার পাওয়ারের মালিক ছিল। অন্যদিকে আমরা দেখি জনাথন আর জোয়ানা একসাথে বসে আছে। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক খুব একটা ভালো না, এমনকি অ্যানা তো একবার তাকে গুলি পর্যন্ত করতে চেয়েছিল। তাদের বাবা সেখানে এসে জনাথনকে সুপার পাওয়ারের ল্যাবের পুরো দায়িত্ব বুঝিয়ে দেয়। এদিকে স্যান আর তার টিম ওই বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া ওই মানুষগুলোর ব্যাপারে খোঁজ শুরু করে। উকিল সাহেব বুঝিয়ে বলে যে ম্যান্ডাইন অর্গানাইজেশনরা সাধারণ মানুষের উপরে ড্রাগস আর কেমিক্যাল নিয়ে অবৈধ পরীক্ষা করছে। এই ড্রাগসগুলো মানুষের মাথায় এমন প্রভাব ফেলে যে তারা পাগল হয়ে যায় আর শেষ পর্যন্ত আত্মহত্যা করে নেয়। এই ড্রাগসগুলো প্রতিদিন একটা নির্দিষ্ট রঙের ব্যাগে করে বিভিন্ন নাইট ক্লাবে পাচার হয়। তারা ঠিক করলো যে কোনোভাবেই হোক না কেন তাদের এই নোংরা কাজটা বন্ধ করতে হবে। এরপরে স্যান বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে যে মিনসুক খুব খুশি। পরিবারের সাথে দেখা করার দিন স্যান কি পরবে তার জন্য সে অনেক দামি দামি জামাকাপড় কিনে এনেছে। পরের দিন সকালে স্যান তার সেই স্যুটটা পরে তৈরি হয় আর মিনসুকও অফিসে যাওয়ার জন্য একটা সুন্দর ড্রেস পরে নেয়। কথা থাকে যে অফিস শেষ করে তারা একসাথে ডিনারে যাবে, কিন্তু স্যান ঠিক করে যে ফ্যামিলি ডিনারে যাওয়ার আগে সে ওই ড্রাগস ভর্তি ব্যাগটা উদ্ধার করবে। সে আর তার টিম ক্লাবে পৌঁছিয়ে হন্যে হয়ে সেই লাল রঙের ব্যাগটা খুঁজতে শুরু করে। অনেকগুলো লাল ব্যাগ থাকলেও শেষমেশ তারা সেই সঠিক ব্যাগটা খুঁজে পায়। ব্যাগটা ছিল একটা মহিলার কাছে যে জনাথনের সাথেই এই ক্লাবে এসেছিল। স্যান যখনই ওই ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো তখনই দেখলো যে ওই মহিলাটা কোনো সাধারণ কেউ না,
সেও একটা অপ্রাকৃতিক শক্তির অধিকারী। ওই ড্রাগস ভর্তি ব্যাগটা নিয়ে মহিলাটার সাথে স্যানের তুমুল লড়াই শুরু হয়ে যায়। মহিলাটা স্যানের শক্তি ব্লক করে দেয় আর ছুরি দিয়ে খুব দ্রুত এদিক থেকে ওদিক করে আঘাত করতে শুরু করে। শেষমেশ স্যান এক জোরালো ঘুষি মেরে তার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিতে পারে। কিন্তু তারা যখন পালানোর চেষ্টা করছিল তখনই জনাথনের আসল শয়তানিটা সামনে আসে। হঠাৎ ক্লাবের সব লাইট বন্ধ হয়ে যায় আর একটা ঘোষণা শোনা যায়, সবার জন্য একটা সারপ্রাইজ আছে। যে ওই লাল ব্যাগটা উদ্ধার করতে পারবে সেই হবে আজকের রাতের বিশেষ ব্যক্তি। সাথে সাথেই ক্লাবের সব মানুষরা পাগলের মতো স্যানের দিকে তেড়ে আসে আর ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। স্যানের পকেটে তখন এত টাকা ছিল না যে সে কোনো অলৌকিক ক্ষমতা ব্যবহার করবে। ভিড়ের মধ্যে চেপে এসে পিষে যাচ্ছিল। মি তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ভিড়ের জন্য সে তার কাছে পৌঁছতে পারে না। এদিকে ফ্যামিলি ডিনারের সময় হয়ে যাওয়ায় মিনসুক বারবার তাকে ফোন করছিল, কিন্তু সান তখন জীবন মরণের লড়াই ব্যস্ত। মি কোনোভাবে সানকে টেনে তোলার চেষ্টা করে। হঠাৎ সেখানে সে ডিটেকটিভ পুলিশ অফিসারটা এসে হাজির হয়। সবাই ভয়ে তো একদম জমে যায়, কিন্তু উকিল সাহেব দারুণ বুদ্ধি করে। একটা লাল কাপড় দিয়ে সবার নজর ঘুরিয়ে দেয় আর বন্ধুদের নিয়ে সেখান থেকে চম্পট দেয়। ড্রাগসের ব্যাগ নিয়ে তারা একটা নিরাপদ জায়গায় এসে পৌঁছয়। সান তো সাথে সাথেই ওখান থেকে যাওয়ার জন্য ছটফট করছিল। উকিল সাহেব জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস। সে উত্তর দিল যে ডিনারে যেতে হবে, মিনসুকের বাড়ির লোক আর আমার বাবা মা সবাই অপেক্ষা করছে আমার জন্য। উকিল সাহেব সানের অবস্থা দেখে তার হাতে কিছু নগদ টাকা গুঁজে দিল। একই সাথে তার স্যুটটা ঠিক করে দিয়ে বলল যে আমি জানি সুপার পাওয়ার নিয়ে সাধারণ জীবন কাটানো কতটা কষ্টকর, তুই যা ভালো করে ডিনার কর। সান ঝড়ের গতিতে রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। ওদিকে রেস্টুরেন্টে মিনসুক আর সানের পরিবার অপেক্ষা করছিল। হঠাৎ দরজায় কড়া নড়ার শব্দ হয়। মিনসুক ভাবলো স্যান এসছে, কিন্তু দরজাটা খুলতেই দেখা গেল যে স্যান নয়, বরং সেই ডিটেকটিভ পুলিশ অফিসারটা দাঁড়িয়ে আছে। ডিটেকটিভকে হঠাৎ রেস্টুরেন্টে দেখে সবাই চমকে গেল। তিনি মিনসুককে জিজ্ঞাসা করলেন যে স্যান কোথায়। সে শটাং উত্তর দিল আমি জানি না ও কোথায় আছে। ডিটেকটিভ বলল যে তিনি স্যানকে সন্দেহ করেছে, তাই তাকে জেরা করতে চাই। এটা শুনে মিনসুক রেগে গিয়ে বলল যে অনলাইনে যেসব রটছে সেসব কি আপনি বিশ্বাস করছেন? ওর ওই অলৌকিক ক্ষমতা আছে আর টাকায় ওর শক্তির উৎস, এসব গুজব, সব গাঁজাখড়ি গল্প। তারপর সে চেঁচিয়ে বলে যে আপনারা যারা আশেপাশে লুকিয়ে আছেন সবাই বেরিয়ে আসুন, আমি দেখতে পেয়েছি। সাথে সাথেই অনেকগুলো পুলিশ অফিসার বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে সান সেখানে এসে পৌঁছয়। মিনসুক তখন তেজ দেখিয়ে পুলিশকে বলতে লাগলো যে সান ওর নিজের টাকা খরচ করে মানুষকে বাঁচাচ্ছে, অপরাধী আর ড্রাগস ব্যবসায়ীদের সাথেও লড়াই করেছে। ও যা করেছে আপনাদের সবার চেয়ে ভালো করেছে। আপনি কি সত্যিই এমন একজনকে গ্রেপ্তার করতে চান? আসলে আপনারা নিজেদের কাজ ঠিকঠাক করতে পারছেন না বলেই সে এগিয়ে এসছে। সাং সামনে এগিয়ে এসে সবার কাছে ক্ষমা চাই। মিনসুক ওর দিকে তাকিয়ে আক্ষেপ করে বলে যে তোমাকে না বলেছিলাম দেরি করো না। সে নিজের ভুলের জন্য আবারও ক্ষমা চাই। অন্যদিকে বন আর মি অফিসে ফিরে এসে নিজেদের মধ্যে কথা বলছিল। বন জিজ্ঞাসা করলো যে পুলিশকে কে খবর দিয়েছিল। মি বলল যে আমি তো ভেবেছিলাম আপনি দিয়েছেন। ঠিক তখনই অ্যানা সেখানে ঢুকে বলল যে পুলিশকে আমি ডেকেছিলাম, ওখানে যেসব বেআইনি কাজ হচ্ছিল ওটার জন্য তো পুলিশ ডাকা দরকারই ছিল। মি পরিস্থিতি সামলাতে গেল, কিন্তু তার মাথায় বন্দুক ঠেকানো দেখে সে ভয়ে জমে যায়। অন্যদিকে আমরা দেখি পুলিশ স্যানকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। সে বলে যে আমি তো কোনো অন্যায় করিনি। ডিটেকটিভ উত্তর দিল যে আমি কি তোমাকে সাবধান করিনি যে আবার দেখলে গ্রেপ্তার করব? তোমার জন্য অনেক মানুষ বিপদে পড়েছে। স্যান পাল্টা প্রশ্ন করে যে তাহলে আমি কি করব? আমার ক্ষমতা থাকা সত্ত্বেও কি আমি হাত গুটিয়ে বসে থাকবো আর অপরাধী চোখের সামনেই মানুষকে ক্ষতি করবে? ডিটেকটিভ কোনো উত্তর না দিয়ে চলে গেল। রাত নেমে এলো। মিনসুক বাড়িতে একা বসে খুব কাঁদছিল। সানকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠল। সে উঠে গিয়ে সানের কাপড় চোপড় খুঁজতে শুরু করে। হঠাৎ সে একটা লোনের কাগজ খুঁজে পায়। কাগজটা পড়ার পরে সে আকাশ থেকে পড়ে। সেখানে লেখা ছিল যে সে জঞ্জার কোম্পানির কাছ থেকে 25 লক্ষ টাকা ধার নিয়েছে। সে কিছু বুঝতে পারছিল না আর ভীষণ ঘাবড়িয়েও যায়। পরের দিন আমরা দেখি জনাথন জেলে গিয়ে সানের সঙ্গে দেখা করে। সে তাকে নিয়ে ঠাট্টা করে বলে যে তোমাকে এই অবস্থায় দেখার জন্য আমার কত কাঠখড় পোড়াতে হয়েছে তুমি ভাবতেও পারবা না। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। প্রথম যেদিন সান ওই বাসটা বাঁচিয়েছিল সেই দিন থেকেই জনাথন তার শক্তির উপরে নজর রাখছিল আর সে লুকিয়ে কিভাবে লোককে সাহায্য করছে সেটার উপরেও নজর রাখছিল। একই সাথে সে নাইট ক্লাবের কথাটাও তুলে ধরে। সে সানকে বলে যে তোমাকে কবজা করার জন্য আমার যা যা করার দরকার ছিল সব করেছি, তবে আমি চাইলে তোমাকে এখান থেকে বেরো করতে পারি। যাওয়ার সময় সে হঠাৎ থেমে গিয়ে একটু ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো মিনসুক তোমার গার্লফ্রেন্ডের নাম এটাই তো? সান একদম জমে গিয়ে উত্তর দিল হ্যাঁ। তখন হুমকি দিয়ে বলল যে যদি সে আমার পথে আসার চেষ্টা করে তবে সে মারা পড়বে। এদিকে বাইরে মিনসুক রাস্তা দিয়ে যাওয়ার সময় অনুভব করলো যে কিছু লোক তার পিছু নিচ্ছে। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু যেদিকেই যায় সেদিক থেকেই কিছু না কিছু লোক তাকে আটকিয়ে ধরে। অন্যদিকে আমরা দেখি একটা অপরাধী চক্রান্ত সানকে গোপনে আদালতের দিকে নিয়ে যাচ্ছিল। সানও একটা পালানোর সুযোগ খুঁজছিল। শেষমেশ সে একটা পরিকল্পনা করে সেখান থেকে পালাতে সফল হয়, কিন্তু দেখা যায় যে তার দুই বন্ধু তার সামনে দাঁড়িয়ে রয়েছে। একই সাথে সে এটাও দেখতে পায় যে অ্যানার লোকজন তাকে চারিপাশ দিয়ে ঘিরে রেখেছে। সান আকাশ থেকে পড়ে জিজ্ঞাসা করলো যে এখানে কি হচ্ছে। তারা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল আর বলল যে আরে এটা কিছুই না, এটা তো স্বাভাবিক। তাদের তিনজনকে একটা অফিসে নিয়ে যাওয়া হয়। অ্যানা তখন বনকে বলে যে তুমি যা চেয়েছো আমি তাই করেছি, তোমার বন্ধুকে বাঁচিয়েছি, এবার তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। সে জানায় যে সে তার ভাই জনাথনকে দু চোখে দেখতে পারে না। সে তাদের কাছে একটা প্রস্তাব রাখে। আমাদের হিরো তো অ্যানাকে একদম বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল এটা হয়তো কোনো একটা নতুন ফাঁদ। অ্যানা বুঝিয়ে বলল যে তার বাবা সেই গোপন ড্রাগস স্টোরে যে পুলিশ হানা দিতে পারে। সে আরও জানায় যে তার বাবা এখন তাকে আর বিশ্বাস করে না, তাই তার কাছে থাকা সুপার পাওয়ার আর ড্রাগসগুলো সবকিছু নিজের গোদামে সরিয়ে নিয়েছে। সে সতর্ক করে বলে যে সরকারও নাকি অনেক ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ ব্যবহার করে
করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। যদি এই ড্রাগসগুলো একবার বাজারে ছড়িয়ে পড়ে তবে অসংখ্য মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে জন বলে যে তাদের প্রথম কাজ হলো ওই ড্রাগস স্টোরেজে হানা দেওয়া আর ড্রাগসগুলো উদ্ধার করে বাজারে যাওয়া থেকে বাঁচানো। অ্যানা তখন তাদের ওই স্টোরেজের ম্যাপ, সিসিটিভি ক্যামেরা আর পালানোর পথগুলো বুঝিয়ে দেয়। সে তাদেরকে একটা চাবি দিয়ে বলে যে এটা দিয়ে তারা ড্রাগস কন্টেনারগুলো চিনতে পারবে। সে আরও সাবধান করে দেয় যে ভেতরে একটা গোপন ভোল্ট আছে যেটা তার বাবার অনুমতি ছাড়া খোলে না, কিন্তু এটা নিয়ে তারা বেশি চিন্তা করে না। তাদের কাছে যা শক্তি আছে তা দিয়ে তারা এমনিই নিয়ে আসতে পারবে। যাওয়ার সময় সে টিপকানি কেটে বলে যে তোমরা তো সুপার পাওয়ারের টিম, তাই না? তোমাদের কাজই তো পৃথিবীকে বাঁচানো। কিন্তু জনাথন সেটা চায় না। অ্যানা চলে যাওয়ার পরে স্যান আর তার বন্ধুরা চিন্তায় পড়ে গেল। অ্যানা যে কতটা ধূর্ত তা তারা ভালো করেই জানে, তাই তাকে বিশ্বাস করা যায় কিনা সেটা এখন বড় প্রশ্ন। বন্ধুরা অ্যানাকে বিশ্বাস করলেও স্যানের মন মানছিল না। সে বনকে জিজ্ঞাসা করলো এই মেয়েটা যে কতটা খতরনাক সেটা তুমি জানার পরেও ওকে বিশ্বাস করছো কিভাবে? সে উত্তর দিল যে আমি জানি এটা একটা বড় ঝুঁকি, কিন্তু এই সর্বনাশ হওয়ার আগেই আমাদেরকে এটা থামাতে হবে। স্যান এখানে খুব ভালোভাবেই বুঝতে পারলো যে অ্যানা শুধু তার ভাইকে সরিয়ে ক্ষমতা দখল করতে চাইছিল। এরপর আমরা দেখি স্যান মিনসুকের সঙ্গে দেখা করতে এসছে। মিনসুক তাকে সাবধান করে দিয়ে বলে যে তুমি ওই লোকগুলোকে বিশ্বাস করো না। সে কারণ জানতে চাইলে মিনসুক সেই লোনের কাগজটা বের করে দেখায়। স্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এটা কোথায় পেলে? মেয়েটা জানায় যে সেও ওই লোন কোম্পানিতেই কাজ করে। শুধু তাই না, মিনসুক নিজেও তাকে না জানিয়ে নিজের নামে অনেক লোন নিয়েছে। মিনসুক মনে খুব কষ্ট নিয়ে বলল যে ফ্যামিলি ডিনারটা নষ্ট হয়ে গেল, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। তার চেয়ে কি এটা ভালো ছিল না যে তুমি শুধু নিজের ক্ষমতা ব্যবহার করে সুখে থাকতে? অপরাধীদের সাথে লড়াই করতে গিয়ে তুমি আমাদের সবার জীবনকে বিপদে ফেলে দিয়েছো। সত্যি বলতে আমি আর নিতে পারছি না। স্যান ওর হাত ধরে বলল যে আমি তোমার সাথে সাধারণ মানুষের মতোই সুখে থাকতে চাই। সেই সুন্দর জীবন কাটানোর জন্যই আমি আজ এই লড়াই করছি। সবকিছু আগের মতো স্বাভাবিক করে দেবো আমি। প্লিজ আমার উপর একটু ভরসা রাখো। মিনসুক তখন জিজ্ঞাসা করলো যে এই নরক থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কত টাকা লাগবে? সে উত্তর দিল যে 30 লক্ষ টাকা। আমার জন্য প্লিজ এটা জোগাড় করো। পরের দিন মিনসুক জঞ্জা কোম্পানিতে গিয়ে লোন চাইলো। যখন তিনি কারণ জানতে চাইলো সে বুঝিয়ে বলল যে সান ওই অপরাধীদের গোপন গুদামে হানা দিতে যাচ্ছে। অনেক বুঝিয়ে সে লোনের ব্যবস্থা করলো আর টাকাটা সানের হাতে তুলে দিল। এটা পেয়ে সে যেন হাফ ছেড়ে বাঁচে। অবশেষে ওই ভয়ঙ্কর দিনটা চলে আসে। সান আর তার বন্ধুরা ওই বিশাল ড্রাগস স্টোরেজের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু কড়া নিরাপত্তা দেখে তারা তো অবাক হয়ে যায়। তারা ভেতরে ঢোকার সময় অ্যানা ওপর থেকে সব লক্ষ্য করছিল। সে গোপনে তাদের সৈন্যদের নির্দেশ দিল ওরা ড্রাগসগুলো উদ্ধার করে আনার সাথে সাথেই ওদেরকে মেরে ফেলো। আসলে অ্যানার আসল মতলব হলো ওদের সাথে বেইমানি করে ওর বাবার হাতে ওদেরকে তুলে দেওয়া। ফাদের কথা না জেনেই 3 বন্ধু ভেতরে ঢুকে মিশন শুরু করলো। বন ভেতরের দিকে চলে গেল আর সান ও মি সিসিটিভি আর সিকিউরিটি সিস্টেমের নজরদারির জন্য পিছনে থেকে গেল। বন সিগন্যাল দিতেই অপারেশনটা শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সব দরজা একসাথে লক হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা এখানে আটকে পড়েছে। সাথে সাথেই শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। তারা 3 জনে নিজেদের জীবন বাজি রেখে যার যার শক্তি দিয়ে লড়াই শুরু করে। মি তার সবটুকু জোর খাটিয়ে একটা বন্ধ দরজা ভেঙে ফেলে। এদিকে দেখা যায় যে অ্যানার আসল মতলব হলো স্যানকে জ্যান্ত ধরা আর তার বাবার কাছে তুলে দেওয়া। তার সৈন্যরা ভেতরে ঢুকে পড়লো। স্যান আর তার বন্ধু জান প্রাণ দিয়ে তাদেরকে বাধা দেয়। এদিকে বন বুঝতে পারে যে তারা বড়সড় একটা ফাঁদে পড়ে গিয়েছে। তাতেও তিনি ভয় পেলেন না, বললেন আমরা হামলা চালিয়ে যাব। সান আর মি নিচে থেকে তাকে জিজ্ঞাসা করলো যে সে কি সেই ভোল্ট পর্যন্ত পৌঁছতে পেরেছে। সে জানায় যে জায়গাটা একদম নিরাপদ না। পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে তাদের সিগন্যালটাও কেটে যায়। স্যান আর মি তাড়াতাড়ি ওপরের দিকে যায় বনকে সাহায্য করার জন্য, কিন্তু গিয়ে দেখে যে সে মাটিতে লুটিয়ে আছে। ঠিক সেই সময় জনাথন তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হয়। সে সানকে নিয়ে ঠাট্টা করে বলে যে কি হলো, তোর শক্তি কি শেষ হয়ে গেল? টাকা থাকলেই শুধু তেজ বের হয় না? সে সানকে চরম অপমান করতে থাকে। রাগে ফেটে পড়ে আমাদের হিরো ডায়লগ দেয় যে দাঁড়া, আমি দেখাচ্ছি আসলে আমি কি করতে পারি। সৈন্যরা সানের দিকে বন্দুক তাক করে রাখে। সে তার পকেটের টাকা দিয়ে শক্তিটা জাগানোর চেষ্টা করে। শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর দাঙ্গা। সান তার সবটুকু শক্তি দিয়ে লড়তে থাকে। হঠাৎ বন উঠে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে সানকে অন্য একটা রুমে পাঠিয়ে দেয়। সে নিজে ধরা দিয়ে বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। জনাথনের লোকজন বন আর মিকে বেঁধে ফেলে। তারা পালানোর চেষ্টা করলেও পারছিল না। হঠাৎ সান আবার ফিরে আসে। তার পকেটে তখন টাকা ঠাসা। আসলে বন তাকে ধাক্কা দিয়েছিল যে রুমটাই, সেখানে টাকা ছিল। এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো সে চারিপাশে সবকিছু ভাঙচুর করে ফেলে আর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। সে মেয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে যে তুমি বনকে নিয়ে এখান থেকে পালাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। সৈন্যরা চারিপাশ দিয়ে গুলি চালাচ্ছিল, তাও সে থামে না। সে একদম পুরো বাঘের মতো এগিয়ে যায়। জনাথন ব্যঙ্গ করে বলে যে এই কি তো শক্তির দৌড়। স্যান তাকে আক্রমণ করতে গিয়ে হঠাৎ বুঝতে পারে যে তার শক্তি আবার কমে আসছে। ঠিক সেই মুহূর্তে ডিটেকটিভ পুলিশ অফিসার একটা গাড়ি নিয়ে দেওয়াল ভেঙে সেখানে ঢুকে পড়ে। ডিটেকটিভ সানকে জোর করে ওখান থেকে টেনে নিয়ে যায়। একই সাথে সান বুঝতে পারে যে তার শক্তিটা হারিয়ে গিয়েছে, আর কোনো কাজ করছে না তার শক্তি। সে চিৎকার করে জনাথনের ড্রাগস বিক্রির কথাটা বলে, কিন্তু ডিটেকটিভ কিছুই শুনতে চাইছিল না। উল্টে তিনি সানকে বকা দেয়। সে বলে যে তোমাকে বলেছি না, এভাবে একলা হিরোগিরি দেখাতে গেলে সাধারণ মানুষ বিপদে পড়বে। তুমি নিজেকে ধ্বংস করার আগেই সবকিছু বন্ধ করে দাও। পরের দিন আমরা দেখি অ্যানা সেই ড্রাগ স্টোরেজে খুব আত্মবিশ্বাসের সাথে হাসতে হাসতে ঢুকলো। সে ভাবছিল অবশেষে সে যা চাইছিল তা পেয়ে গিয়েছে। ঠিক তখনই সে দেখলো যে জঞ্জা গ্রুপ সেখানে এসে হামলা চালাচ্ছে। আসলে তার বাবা যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল তারা তাদের পাওনা আদায় করতে এখানে এসেছিল, আর পাওনা হিসেবে তারা সেই গোদামে রাখা সব সুপার পাওয়ার সিরামগুলো নিয়ে যায়।
এদিকে সান তার বাবার কাছে গিয়ে মন খারাপ করে বলছে যে তার অলৌকিক ক্ষমতাগুলো হারিয়ে গিয়েছে। বাবা তাকে বলেন, আমি কি তোকে বলিনি অন্যের টাকা ব্যবহার করা যাবে না? সান তখন রেগে গিয়ে বলে যে তাহলে আমি এত টাকা কোথায় পাবো? আর সে জিজ্ঞাসা করে আমার শক্তি আবার কবে ফিরে আসবে? বাবা তাকে শান্তভাবে উত্তর দিল, শোন, তোর শক্তি আসলে কোনোদিনই টাকার উপরে নির্ভর ছিল না। যদি টাকাই সব হতো তবে তুই কি তোর মায়ের শেষ অবলম্বনটুকু দিয়ে মানুষকে বাঁচাতিস? ওটা টাকা ছিল না, ওটা ছিল তোর মানুষত্ব। তোর আসল শক্তি তোর পকেটে না, তোর মনের ভিতরে। বাবা তাকে তখন তার সেই ছোটবেলার পিগি ব্যাংকটা ফিরিয়ে দেয়, যার ভিতরে কিছু খুচরো টাকা ছিল। তিনি তাকে আবারও বলেন যে সবকিছু টাকা নয় রে বাবা, আসলে তুই কেমন মানুষ সেটাই সব থেকে জরুরি। বাবার দেওয়া ওই কয়েন ভর্তি পিগি ব্যাংকটা নিয়ে সে বাড়ি ফিরে আসে। সে ভাবছিল কিভাবে তার ক্ষমতা ফিরে পাওয়া যায়। বাড়িতে ঢুকে সে মিনসুককে অনেক ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। মিনসুককে ফোন করতে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তাকে অপহরণ করা হয়েছে। জনাথন ফোনটা ধরে সানকে হুমকি দিতে শুরু করে। কথা বলতে বলতেই হঠাৎ করে সে ওপাশ থেকে একটা গুলি চালানোর শব্দ পাই। গুলি চালানোর আওয়াজটা শুনে সান তো ভয়ে একদম সেখানে জমে যায়। অন্যদিকে আমরা দেখি গুলিটা মিনসুকের দিকে চালানো হয়নি। মিনসুক তাকে ধমকি দিয়ে বলছে যে তোর দিন ঘনিয়ে এসছে, আমার বয়ফ্রেন্ড আসছে তোকে মারতে। সে এমন একজন মানুষ যে এই নরককে এক নিমেষে শেষ করে দেবে। এদিকে সান একা ঘরে বসে মিনসুকের দেওয়া সেই স্যুটটা হাতে নিয়ে অনেক কিছু ভাবছিল। তার মাথায় সব স্মৃতিগুলো ভিড় করে আসে, তার চোখে স্পষ্ট জল ছলছল করছিল। অবশেষে সে জনাথনের একটা লোকের মুখোমুখি হয়। সান জিজ্ঞাসা করে যে মিনসুক কোথায়। মেয়েটা ওকে ব্যঙ্গ করে ওর দিকে কিছু টাকা ছুড়লো আর বলল যে এই নে তোর ক্ষমতাটা দেখা। সান মনে মনে ভাবলো এই টাকাই তো আমাকে শেষ করে দিয়েছে। আমার শক্তি যদি শুধু টাকাই হতো তবে কেউ এসে তো সেটা কেড়ে নিতে পারতো। মেয়েটা তাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আমাকে হারাতে পারলে তুই তোর গার্লফ্রেন্ডকে খুঁজে পাবি, নে তোর হাতে খুব সময় কম আছে। লড়াই শুরু হলো, কিন্তু সান তখন এতটাই দুর্বল যে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। মেয়েটা হাসতে হাসতে বলল তোর সব ক্ষমতা শেষ। ঠিক সেই মুহূর্তে মি তার শক্তি নিয়ে হাজির হয়। সাথে উকিল সাহেবও ছিল। তিনি অর্ধেক দেওয়ালের ভিতর থেকে তাকে জড়িয়ে ধরে আঁচাড় মারে। এরপরে সে সানের একটু মজা করিয়ে বলে যে তুই এতটাই লাজুক, তুই তো জীবনে কোনো কিছু ঠিকমতো করতে পারিসনি। সান তখন চিৎকার করে বলে যে আমার কাছে কোনো উপায় নেই, আমি এখন কি করব? আমার প্রিয় মানুষটাও এখন আমার কাছে নেই। তখন বন তাকে বুঝিয়ে বলে যে সব কিছুর একটা নিয়ম আছে, এই পরিস্থিতিটা মন থেকে সামলা। পরের দিন সান সেই বিল্ডিংয়ের দিকে রওনা দেয় যেখানে গুন্ডারা মিনসুককে আটকে রেখেছিল। তখন মিনসুকের কথা ভেবে সে নিজের ভিতরে একটা অদ্ভুত শক্তি অনুভূতি করে। সে বুঝতে পারে টাকা নয়, মানুষকে বাঁচানোর তাগিদাটাই তার আসল শক্তি। সে ওই গুন্ডাদের বিল্ডিংয়ের উপর থেকে সোজা নিচেই ঝাঁপ দেয়। সাথে সাথেই গুন্ডারা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। হঠাৎ দেখা যায় আমাদের হিরো তার ক্ষমতাটা ফিরে পেয়েছে। সে উঠে দাঁড়ায় আর মাত্র 10,000 টাকা হাতে নিয়ে সে ওই গুন্ডাদের সাথে লড়াই শুরু করে দেয়। নিচেই সব গুন্ডাদের শেষ করে সে ওপরের দিকে উঠতে শুরু করে। ওদিকে জনাথন মিনসুককে ব্যঙ্গ করে বলে যে তোর ওই লাজুক প্রেমিক এসে গেছে মনে হচ্ছে। মিনসুক শান্ত গলায় উত্তর দিল তোর মরণ ঘনিয়ে এসছে, তোরা সবাই মরবি। আমাদের হিরো নিচেই সবাইকে কাবু করে মিনসুকের নাম ধরে চিৎকার করে ওপরের দিকে উঠতে লাগলো। ওপরে ওঠার পথে আরো অনেক শত্রুরা তার সামনে এসে পড়ে। তার কাছে থাকা টাকা প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু বন আর মি ঠিক সময় এসে তাকে সাহায্য করে। অবশেষে সান সেই জায়গাটায় পৌঁছয় যেখানে মিনসুককে বন্দি করে রাখা হয়েছে। মিনসুককে এভাবে বন্দি থাকতে দেখে তার মস্তক গরম হয়ে যায়। মিনসুকও ভয়ে কাঁপছিল। জনাথন টিটকারি দিয়ে বলল সান তুই তো দেরি করে ফেলেছিস। আমাদের হিরো উত্তর দিল যে একটু কাজে ব্যস্ত ছিলাম রে, তাছাড়া রাস্তায় অনেক আবর্জনা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা গুলির শব্দ শোনা যায় আর গুলিটা সানের হাতে এসে লাগে। মিনসুক আতঙ্কে চিৎকার করে উঠল। জনাথন বুঝতে পারলো যে সানের ক্ষমতা এখন একদম কমে গিয়েছে। সে প্রস্তাব দিল যে তোর শক্তি আমাকে দিয়ে দে, তাহলে আমি তোদের দুজনকে প্রাণে বাঁচিয়ে দেবো। জনাথনের হাতে একটা রিমোট কন্ট্রোল ছিল যেটা একটা বোমের সাথে যুক্ত ছিল আর এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে সানকে ভয় দেখিয়ে লিফটের ভিতরে ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ বন ঝাঁপিয়ে পড়ে জনাথনের লোকজনদের উপরে। এই মুহূর্তে জনাথন হঠাৎ গুলি চালিয়ে বসে আর গুলিটা গিয়ে লাগে মিনসুকের গায়ে। ঠিক সেই মুহূর্তে সান জনাথনকে জড়িয়ে ধরে লিফটের ভিতরে ঢুকে পড়ে আর ওই লিফটের ভিতরে ছিল সেই বড় বমটা। মিনসুক কাঁদতে কাঁদতে দৌড়িয়ে লিফটের কাছে গেল আর সানকে দরজাটা খুলতে অনুরোধ করলো, কিন্তু সান দরজাটা খুলল না। কিছুক্ষণের মধ্যেই একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো আর আমাদের হিরো সেখানেই মারা গেল। পুরো শহর শোকে স্তব্ধ। বন আর মি টিভির মাধ্যমে জানতে পারলো যে তার বন্ধুর মৃত্যু হয়েছে। তারা তো কান্নায় ভেঙে পড়ে। ওদিকে মিনসুক একা বসে কাঁদছিল। তার হাতে সানের লেখা একটা ছোট চিরকুট ছিল। বন আর মি তার কাছে এসে তার দুঃখটা ভাগ করে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ বনের মাথায় একটা অদ্ভুত ভাবনা আসে আর সে একটা আশার আলো জ্বালায়। সে বলে যে সানকে বাঁচানোর এখনও একটা রাস্তা আছে। সে ওই ডিটেকটিভের কথা বলে। আসলে ওই ডিটেকটিভ অফিসারের কাছে নাকি সময়কে পেছনে ফেরানোর ক্ষমতা আছে। এটা জানতে পেরে মিনসুক পাগলের মতো ডিটেকটিভের কাছে ছুটে গেল। ডিটেকটিভ প্রথমে রাজি হচ্ছিল না। তিনি বলেন যে এসব করে কী লাভ, আমি কিছুই করতে পারবো না। কিন্তু মিনসুক যখন বিয়ের স্বপ্ন আর স্যানের আত্মত্যাগের কথাটা বলল তখন ডিটেকটিভের মনটা গলে যায়। হঠাৎ দেখা যায় তাদের পুলিশ স্টেশনে হামলা হয়েছে। ডিটেকটিভ তাড়াতাড়ি করেই তার হাতের ঘড়িটা মিনসুককে দিয়ে দিল। সাথে সাথেই সময় পিছনের দিকে ঘুরতে শুরু করলো। মিনসুক দৌড়িয়ে সেই জায়গাটায় গেল যেখানে সান মারা গিয়েছিল। সে তার ঠান্ডা হাতে কিছু টাকা গুঁজে দিল আর চিৎকার করে তার নাম ধরে ডাকলো। আমরা দেখতে পাই একটা অলৌকিক ক্ষমতায় সান ধীরে ধীরে চোখ মেলে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। সান কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে বেঁচে ফিরল। ডিটেকটিভও তাকে সাহায্য করলো, তাকে গ্রেপ্তার হতে দিল না। বন আর মিও তাকে ফিরে পেয়ে খুশিতে একদম আত্মহারা হয়ে গেল। কিন্তু ফেরার পথে সান হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল যে দাঁড়াও, আমার মনে হয় জনাথন এখনো মরিনি। অন্যদিকে দেখা যায় জনাথন সত্যিই বেঁচে আছে আর সে তার বাবার কাছে ফিরে এসছে। ঠিক সেই সময় অ্যানা হাসতে হাসতে সেখানে ঢোকে। সে ভাবছিল যে সে হয়তো জিতে গিয়েছে।
সে জনাথনকে লক্ষ্য করে একটা গুলি করে, কিন্তু সেই গুলিটা উল্টে তার দিকেই ফিরে আসে। আর এই মিররের ক্ষমতাটাই ছিল বন্ধুরা জনাথনের মেন পাওয়ার। জনাথন তাকে আবারও গুলি করে ওখান থেকে চলে যায়। নিজের শক্তি বাড়ানোর জন্য সে ল্যাবে গিয়ে শরীরে নানা রকমের ড্রাগস ইনজেক্ট করে দেয়। সন আর তার বন্ধুরা তাকে শেষ করতে রওনা দেয়। তারা ল্যাবে পৌঁছিয়ে দেখে যে জনাথন তার নিজের লোকদেরই মেরে ফেলেছে, আর বুঝতে পারে যে এখন অনেকগুলো ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছে সে। জনাথন সানকে ফোন করে বলে যে আমাদের বাকি থাকা হিসেবটা চলে বা শেষ করি। সান গিয়ে দেখে যে জনাথন পুরো শহরে আগুন জ্বালিয়ে দিয়েছে আর সব কিছু ধ্বংস করে দিচ্ছে। একটা ছোট মেয়েকে দেখে সে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ঠিক তখনই সান সেখানে হাজির হয়। মেয়েটাকে বলে যে তুমি ভয় পেও না, আমি দেখে নেবো, তুমি ভিতরে যাও। অবশেষে আমাদের হিরো আর জনাথন মুখোমুখি দাঁড়াই। জনাথন তার সব শক্তি দেখিয়ে সানকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আমাদের হিরো শান্তভাবে বলে যে আমি জানি তুই কী ভাবছিস। শুরুতে এইসব ক্ষমতা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু শেষটা মোটেও ভালো হয় না। বিশ্বাস কর, সব কিছুর চেয়ে একটা সাধারণ জীবন অনেক বেশি দামি। জনাথন ওর কথায় কান না দিয়ে সে সানকে ধরে একটা বিল্ডিংয়ের উপরে আছাড় মারে। তারপরে সে আবার উঠে দাঁড়ায় আর লড়াই করতে জনাথনের দিকে এগিয়ে আসে। শয়তানটা ব্যঙ্গ করে জিজ্ঞাসা করে তোর শক্তি কি ফিরে এসছে? স্যান চিৎকার করে বলল আমি অনেকদিন ধরেই তোকে একটা ঘুষি মারার জন্য অপেক্ষা করছি। আজ তোকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দিয়ে তোর সব নোংরামি শেষ করে দেবো। তাদের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। এক সময় জনাথন নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তাও সে হার মানতে রাজি হচ্ছিল না। সানও লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে বন আর মি চাইলেও এই লড়াইয়ে যোগ দিতে পারছিল না। সান যখন শক্তি হারিয়ে মাটিতে শুয়েছিল, জনাথন তাকে ঠাট্টা করে বলে যে কই তোর টাকা, কি হলো তোর? তুই না বলেছিলি টাকায় কোনো শক্তি নেই, শক্তি মনে, এখন তোর সেই শক্তি কোথায় গেল? সান হাসতে হাসতে আবার উঠে দাঁড়াই। বলল আমি না দাঁড়ালে আজ এই অন্যায়ের বিরুদ্ধে কে লড়বে? সে শক্তি ছাড়াই লড়ার চেষ্টা করছিল, কিন্তু আবার মাটিতে পড়ে গেল। ঠিক তখনই ওপরের জানলা থেকে সেই ছোট্ট মেয়েটা চিৎকার করে বলল ভয় পেও না, তুমি জিতবে। মেয়েটা উপর থেকে কিছু টাকা নিচে ছুড়ে দিল। তা দেখে একে একে সব সাধারণ মানুষ সানের দিকে টাকা ছুটতে শুরু করলো। টাকাগুলো ছোঁয়া মাত্রই সানের হারানোর শক্তি হু হু করে ফিরে এলো। একই সাথে মি আর বনও তাদের শক্তি ফিরে পায়। মিনসুকো দৌড়িয়ে এসে সানকে বলল আরে দুশ্চিন্তা করো না, চলো এই শয়তানটাকে শেষ করো। সে নিজেও সানের দিকে কিছু টাকা ছুড়ে দেয়। এমনকি পুলিশ অফিসাররাও সানকে টাকা দিয়ে সাহায্য করতে লাগলো। সবাই মিলে সানকে সমর্থন দিতে শুরু করলো। জনাথন আবার আক্রমণ করতে এগিয়ে আসছিল, কিন্তু এবার মি তার 2 হাত আর বন তার 2 পা চেপে ধরে। এই সুযোগে আমাদের হিরো থেকে এমন একটা ঘুষি মারে যে এক ঘুষিতেই সে নকআউট হয়ে যায়। জনাথনকে হারানোর পরে সান হয়ে উঠল আসল হিরো। একই সাথে অপরাধ চক্রান্তের সঙ্গে জড়িত সব লোকজনকে ধরা হলো আর গ্রেপ্তার করে তাদের সব অবৈধ কাজগুলো বন্ধ করে দেওয়া হলো। অন্যদিকে সাং শেষ পর্যন্ত মিনসুকের জন্য একটা সুন্দর অ্যাপার্টমেন্ট কিনতে পেরেছে। মিনসুক খুশিতে আত্মহারা হয়ে ঘরের প্রতিটা কোণা ঘুরে দেখতে লাগলো। সান বলল যে এটা আমাদের স্বপ্নের বাড়ি। সে মিনসুককে মনে করিয়ে দিয়ে বলল যে সে তাকে একটা খুশির খবর দেবে বলেছিল, সেটা কি? মিনসুক তখন একটা চিরকুট তার হাতে দিল। সেখানে লেখা ছিল মিনসুক মা হতে চলেছে। স্যানের খুশির সীমা রইল না। সে তার জীবনে এর আগে কখনো এত আনন্দ পায়নি। মিনসুক হেসে বলল আমি শুনেছি একটা বাচ্চা মানুষ করতে নাকি 36 কোটি টাকা লাগে। স্যান হেসে বলল আরে বাচ্চা মানুষ করতে কি সত্যি এত টাকা লাগে? তুমি এসব কোথায় শুনেছো? মিনসুক হেসে উত্তর দিল যে খবরে বলেছে। আর এর সাথেই বন্ধুরা আমাদের ক্যাশ হিরো কোরিয়ান ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ড্রামাটা কেমন ছিল সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এমন আরও নতুন নতুন ড্রামা সব থেকে আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপতে তো ভুলবেন না। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম আরও কোনো নতুন ড্রামা নিয়ে।